সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখি বৃষ্টি। তো বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে না, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। তো সেই সময় কি করব, কোনো কাজ পাচ্ছিলাম না। দেখি চন্দ্রমল্লিকাগুলি অনেকটাই বেড়ে গেছে এবং কিছু কিছু চন্দ্রমল্লিকা পিঞ্চিং এর প্রয়োজন রয়েছে। তো এই যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো রয়েছে এদের পিঞ্চিং গুলি খুব সহজ। এখানে ধরে আস্তে করে এটাকে ভেঙে দেবেন, এভাবে পিঞ্চিং সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই যে জাতগুলি দেখতে পাচ্ছেন যে ছোট্ট টবের মধ্যে এত সুন্দরভাবে গ্রোথ হয়েছে, তো এগুলি কিন্তু আলাদা জাতের চন্দ্রমল্লিকা। তো আমরা মূলত যারা চন্দ্রমল্লিকা নতুন শুরু করি তখন সবাই আমরা একটা জিনিস দেখি যে অনেকের গাছে খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এবং আমি পরবর্তীতে নার্সারিতে যাই, বেশ কিছু চন্দ্রমল্লিকা নিয়ে আসি এবং তাদের মতো করার চেষ্টা করি। তাদের মতো সেই গাছগুলি একটু ছোট হবে, গাছগুলি বেশ ঝাড় হবে, এই ব্যাপারটা কিন্তু আমার মাথার মধ্যেও ছিল। কিন্তু যখন আমি এটাকে স্টার্ট করি তখন আমাকে অনেকে বলেছিল যে চন্দ্রমল্লিকা গাছ ঝাড় করতে হলে প্রচুর পরিমাণে পটাশের ব্যবহারের প্রয়োজন হয়। তো আমি যাই হোক কথা মতো সেই পটাশও একটা সময় ব্যবহার করি এবং পরবর্তীতে কোনো রকমেই সেই সমস্ত গাছগুলি তাদের মতো কিন্তু তৈরি করতে পারিনি। তবে হালটা কিন্তু ছাড়িনি। তারপরেও যারা অনেক ভালো চন্দ্রমল্লিকা করে তাদের কাছে যাই, তাদের কাছে জিজ্ঞাসা করি, তারা কোনোদিনও এই ভ্যারাইটির বিষয়গুলি কখনোই বলেনি। পরবর্তীতে আমি এই সমস্ত গাছগুলি করতে করতে বিভিন্ন নার্সারিতে দৌড়াতে দৌড়াতে এই ব্যাপারগুলি আমার মাথাতে আসে এবং পরবর্তীতে আমি সংগ্রহ করতে শুরু করি যে বিভিন্ন ডোয়ার্ফ গাছ এবং লং গাছ, দুটো গাছ। তো তার উপরে এবছর আমার চলছে ফাইনাল এক্সপেরিমেন্ট। তাতে আমি দেখতে পারছি যে যে সমস্ত গাছগুলি ডোয়ার্ফ, সত্যি সেই সমস্ত গাছগুলি একটু আলাদা রকমের। এর জাতের মধ্যে বিভিন্ন তফাৎ রয়েছে যেগুলি আমাদেরকে চিনে নিতে হয়। আর প্রত্যেকটা জাতের আলাদা আলাদা আইডি থাকে, যে আইডিগুলি আমারও জানা নেই এবং যেই নার্সারি থেকে নিয়ে আসি তারাও কিন্তু খুব একটা ভালো নাম তারা জানে না। তো এই গাছগুলি আমি সংগ্রহ করেছিলাম যে সময়টা, সেটা হচ্ছে সমস্ত ফুল শেষ অন্তত মার্চ মাসের দিকে। সে মার্চ মাসের দিকে নার্সারিতে যাই, দেখি তারা ছোট ছোট গাছ নিয়ে এসছে, যে গাছগুলিতে ছোট্ট গাছ কিন্তু 20টা ম্যাক্সিমাম পরিমাণে ধরে রয়েছে। এই ভ্যারাইটিগুলো আমি বেশ কয়েকটা সংগ্রহ করে নিয়ে আসি যে এর উপর আমাকে আগামী সেশনে যেন কাজ করতে হবে। তারপরে শুরু করি কাজ করা এবং পরবর্তীতে সেখান থেকে চারা তৈরি করি। এবং এই চারাগুলি কিন্তু অনেক ফার্স্ট টাইম বসানো তেমনটা না। এবং এই চারার যে ডালটি হয়, চারা তৈরি হওয়ার জন্য তো একটা নির্দিষ্ট ডালের প্রয়োজন রয়েছে, যে এই ডালটিতে আমার চারাটা হবে, সেই ডালটি কিন্তু সহজে পাওয়া যাচ্ছিল না। যখনই দেখছি এই গাছগুলি বড় হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে কোনো না কোনো কুড়ি চলে আসছে। তো এই সমস্যাটা কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছিল। তারপর ওয়েট করতে করতে মোটামুটিভাবে জুন জুলাই মাসের দিক থেকে দেখি এর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়তে শুরু করে। তখন থেকে স্টার্ট করি যে এর কাটিং করা। তার আগেও 2-4টে ডাল পাওয়া গিয়েছিল, সেই ডালগুলি তো কাটিং করে বসিয়ে দিয়েছিলাম। এখন যে ডাল পাওয়া যাচ্ছে এই ডালটা কিন্তু হিউজ পরিমাণ পাচ্ছে। এখন কিন্তু আমি চাইলে প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু চারা তৈরি করে নিতে পারি। আরও কিছু কালার ছিল যে কালারগুলি সত্যি আমার পছন্দের ছিল, সেই কালারের অনেকের ক্ষেত্রে আমি কিন্তু ব্রাঞ্চ পাইনি। এগুলি কিন্তু সারা বছর রেখে দিয়ে তার ব্রাঞ্চ পাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেই ব্রাঞ্চগুলিও পাওয়া যায় না যে আমি কাটিং করব। তো সেখান থেকে তো এগিয়ে আসা এবং খুব যত্নের সঙ্গে সেগুলি করা। তারপরে আসে মিডিয়া। এই মিডিয়া করতে গিয়ে অনেকের কাছে অনেক কিছু শুনি যে ঘেস মিডিয়া আমরা কি করব, বা মাটিতে চন্দ্রমল্লিকা খুব ভালো হয়। তো অনেকে দেখছি মাটিতে করছে। তো চন্দ্রমল্লিকা করতে গিয়ে দেখতে পেলাম সেটা চন্দ্রমল্লিকা প্রচুর পরিশ্রমের। যখন কেউ একটা চন্দ্রমল্লিকা দেখার মতো করছে তখন সেই চন্দ্রমল্লিকাটার পেছনে সে যত সময় ব্যয় করছে সেটা চিন্তা ভাবনার বাইরে। তো আমার তখন বিষয়টা মনে হচ্ছিল, না, একটা চন্দ্রমল্লিকা গাছ যদি আমি বাগানে করতে চাই, সেখানে যদি আমাদের 2 থেকে 2.5 ঘন্টা করে সময় প্রতিদিন দিতে হয় এই সমস্ত গাছগুলিতে সকাল বিকেল, তাহলে তো এটা একটা অপচয়। এত সময় নিয়ে তো কেউ গাছ করবে না। তখন মাথাতে আসে বিষয়টা যে শর্টকাটে কি করে গাছ করা যায়। তখন থেকে স্টার্ট করে শর্টকাট গাছ করা, যে এত খাবার এত কিছু, এরা যে খাবারগুলি ব্যবহার করছে এরা একটা গাছগুলি নিয়ে কম্পিটিশন লেভেলে যাবে। আর আমরা মূলত যারা বাগানি রয়েছি তারা তো গাছগুলিকে আমাদের নিজেদের ভালোর জন্য করব এবং আমার বাগানে ফুল ফুটবে এবং আমি যতটা পারবো ততটা করবো। তার জন্য খুব সহজ সরলভাবে কি করে করা যায় সেই বিষয়গুলোর দিকে তখন নজর দেওয়া শুরু করি এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে সেগুলি আস্তে 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 করে শেয়ার করা শুরু করি। তো সত্যি কথা বলতে চন্দ্রমল্লিকা গাছ খুব কঠিন পরিচর্যার তেমন গাছ না। যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে টাইম মতো পিঞ্চিং না করলে গাছ নষ্ট হয়ে যায় এমনটা বিষয় না। যে গাছ নষ্ট হওয়ার সেটাকে আপনি 1000 পিঞ্চিং করুন, সেই গাছ লম্বা হবেই এবং সেই গাছকে আপনাকে চারদিক দিয়ে শেড দিয়ে রেখে দিতে হবে। আর যে সমস্ত গাছগুলি ডোয়ার্ফ তাদের বৈশিষ্ট্যগুলি আলাদা রকম হয়। এই যে গাছটি আমি পিঞ্চিং করছি এই গাছটি কিন্তু সম্পূর্ণ ডোয়ার্ফ একটি গাছ এবং এই গাছের যে গ্রোথ এবং এই গাছে পিঞ্চিং এর পরে যে ডাল ছাড়া সেটা দেখলে আপনি সত্যি অবাক হবেন। এরা কম করে একটা পিঞ্চিং করলে তার মাথা থেকে অন্তত কম করে 3টে ব্রাঞ্চ বের হয়।
এই 3টে ব্রাঞ্চ কিন্তু কম কথা না। আমি যদি এই জায়গাটায় দেখাই, এই জায়গাটায় ফার্স্ট পিঞ্চ করা হয়েছিল এর আগে। এই পিঞ্চের পর দেখুন প্রত্যেকটা জায়গা থেকে 3টা করে ডাল কিন্তু এখানে বেরিয়ে আসে। এই একটা ডাল, এই একটা ডাল, এই একটা ডাল, 3টে, কম করে 3টে, যেটা কিন্তু বিশাল একটা বড় পাওনা, যে সব চন্দ্রমল্লিকা কিন্তু এটা হয় না। আর হলেও সব সময় যে হবে এমনটা না, কোনো কোনো সময় এটা কিন্তু মিস হয়ে যায়। তো চন্দ্রমল্লিকা এই যে পিঞ্চিং গুলো রয়েছে, তো আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আপনারা এই গোলটা কি করে করছেন, তখন আমাকে বলতো প্রতিদিন পিঞ্চিং করে 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 করা। তো প্রত্যেক দিন যদি একটা গাছের প্রতি যদি কোন ডাল বাড়ছে, কোন ডালটাকে ছোট করে রাখতে হবে, কোন ডালটাকে বড় করে রাখতে হবে, এইভাবে যদি হিসেব নিকেশ করে করে যদি চন্দ্রমল্লিকা করা যায় তাহলে তো সেটা সম্ভব না। তখন বিষয়টা আসছিল এই ভ্যারাইটির। এবারে দেখুন, আমি যদি এই গাছটিকে যদি কোনো রকম কোনো শেপ না দিই, কোনো কিচ্ছু যদি না করি, ও অটোমেটিকলি ওর নিজের একটা শেপ নিয়ে নেবে। এটা হচ্ছে এই চন্দ্রমল্লিকাগুলোর ভ্যারাইটিগুলোর, এটা হচ্ছে সবচেয়ে ভালো ভ্যারাইটি, যেটাকে আমি সবসময় বলি পুনে ভ্যারাইটি। তবে এই পুনে ভ্যারাইটির মধ্যে কিছু লং রয়েছে, কিছু ডোয়ার্ফ রয়েছে। তবে অনেকে বলে পুনে ভ্যারাইটির গাছ ভালো করা যায় না। এই সমস্ত গাছগুলি অন্তত আপনার মানে বিশাল ঝাড় হবে তেমনটা হয় না, খুব তাড়াতাড়ি কড়ি চলে আসে। তবে হ্যাঁ, কড়িটা খুব তাড়াতাড়ি আসে, এটা একদম সত্যি কথা। এই সমস্ত গাছের কড়িগুলো তাড়াতাড়ি আসে। এই অন্যান্য গাছ যেমন রয়েছে, যে সমস্ত গাছগুলি তাদের হয়তো আপনি জানুয়ারি মাসে ফুল পাবেন, এই সমস্ত গাছগুলি একটু ঠান্ডা পড়লে তাদের কড়ি চলে আসে। তবে সেটারও আটকানোর ব্যবস্থা আমরা করব আগামীতে, সেটাও নিয়ে আপনাদেরকে জানাবো যে কিভাবে আটকাবেন। আর একটা বিষয় যেটা দেখা যায় চন্দ্রমল্লিকার রোগ, এই যে ভ্যারাইটিগুলো আমি করছি, এই ভ্যারাইটিগুলোর রোগ ব্যাধি কিন্তু খুবই কম। আর নর্মাল যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে তাদের রোগ কিন্তু প্রচুর পরিমাণে রোগ হয়ে থাকে। আর রোগের শেষ নেই, এক কথায় এত পরিমাণে রোগ হয় মানে খুব বিরক্তও লেগে যায় কাজ করতে করতে। এই আজকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করো, এই কালকে পেস্টিসাইড স্প্রে করো, কিন্তু এই সমস্ত গাছগুলিতে সেটার দিক দিয়ে অনেকটা নিরাপদ গাছ, মানে সহজে চট করে একদিন হুট করে নষ্ট হয়ে যাবে তেমনটা হয় না। আর পটিং এর তো বিষয়টা আপনারা ভিডিওতে দেখেই ফেলেছেন যে আমরা ওই সম্পূর্ণ গাছগুলিকে কিভাবে আপনার রিপোর্ট করছি। তো এই গাছটি যেমন রয়েছে এর মধ্যে রিপোর্ট করতে হবে, কিন্তু কিন্তু আমার কাছে এখন ঘেস মোটামুটি ভাবে শেষ, তার জন্য আমি এখন করতে পারছি না রিপোর্ট। আর এখন এই পিঞ্চিং গুলো করছি। আর আপনারা যদি এখনো যদি বসাতে চান তাহলে অবশ্যই চন্দ্রমল্লিকা আপনারা বসিয়ে দিতে পারেন। আর চন্দ্রমল্লিকা করা কিন্তু খুব সহজ, তেমন কোনো কঠিন কিছু নয়। আর ঘেসে করতে গেলে তো আরো ইজি বিষয়টা, আপনারা জাস্ট করুন এবং রাসায়নিক খাবার ব্যবহার করুন। আপনারা সেম রেশিও যে কোনো খাবার সপ্তাহে একদিন করে জাস্ট গাছে ব্যবহার করুন। আর গাছে নিয়মিত এই পিঞ্চিং গুলো করে দেবেন। পিঞ্চিং করলে কি হয়, ব্রাঞ্চ অনেক বেশি বের হয় এবং গাছ অনেক ভালো হয়। আর যদি পিঞ্চিং না করেন এই ভ্যারাইটি গুলো হলে কি হয়, মাথাটা অনেকটা মোটা হয়ে যায়, গাছ আরো বেশি বুশ হয়ে যায়, এই ডালগুলোই ভরে যায়, পাতাগুলো বড় হতে শুরু করে দেবে আর মাথায় কুড়ি চলে আসবে। তো সেই কুড়িটাকে একটু আটকানোর চেষ্টা করার জন্য সেই পিঞ্চিং গুলো। তো এই দুটো মোটামুটি পিঞ্চিং কমপ্লিট, আরো কিছু নিয়ে আসি। আর আজকে কোনো কাজ নেই, পিঞ্চিংই করা শুধু। এই ভ্যারাইটি দুটো দেখুন একদম নর্মাল ভ্যারাইটি। এই এই যে ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে মোদি 7 এর ভ্যারাইটি। এই গাছগুলো কিন্তু খুব একটা ছোট গাছ হয় না, এই গাছগুলো অনেকটা লম্বাটে হয়ে থাকে। এবং এই গাছগুলোর আর একটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে গাছের শেপ আপনাকে দৌড়ে দৌড়ে আনতে হবে। আর তার সঙ্গে আর একটা ব্যাপার থাকে, যেটা এই সমস্ত গাছগুলি কিন্তু ফুল যখন হয় তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে শেডের প্রয়োজন থাকে। শেড যদি ঠিকঠাক না হয়, ফুল এদিক ওদিক দৌড়ে বেড়ায়, এই সমস্যাগুলি হয় এই মোদি 7 এর ক্ষেত্রে। আর মোদি 7 এর ক্ষেত্রে যদি আপনারা একটা জিনিস দেখেন, গাছের শেপ কিন্তু চট করে আসবে না। এই যে এখানে ফার্স্ট পটিং রয়েছে, এখনো কোনো রকম মানে শেপ আসেনি, এরপর সেকেন্ড পটিং এর সময় শেপ চলে আসে বেশ ভালো। তারপর থেকে মোটামুটি শেপটাকে আপনারা ধরতে পারবেন। যেমন অন্যান্য গাছ শুরু থেকে শেপে থাকে, তো এরা কিন্তু শুরু থেকে শেপ এদের থাকে না, এদের পরবর্তীতে শেপ আনতে হয়। তো এই ভ্যারাইটিগুলি আমরা সাধারণত পেয়ে থাকি নার্সারিতে। যেহেতু এই ভ্যারাইটির ফুলটা আবার অনেকটা ভালো হয়, দেখতে অনেক সুন্দর হয়, গাছ অনেক বড় হয়, অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যায়। আর সাধারণত যেটা পুনে ভ্যারাইটি সেটা গাছ কিন্তু এই সমস্ত গাছের মধ্যে এত বড় আপনি করতে পারবেন না। আর এই গাছগুলির গ্রোথটা অনেকটা ভালো। এই যে একটা ভ্যারাইটি রয়েছে এটাও ঠিক তাই, একই রকম, তবুও এটা তো অনেক ভালো, মানে এটা কিন্তু আরো বড় হবে এবং প্রচুর পরিমাণে গ্রোথ নেবে। আর একটা বিষয় যেটা আপনারা দেখতে পাবেন চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে, এই রোগটা, এটা খুব একটা কমন রোগ। প্রত্যেকের গাছ চন্দ্রমল্লিকা যারা করছে তাদের প্রত্যেকের গাছে কিন্তু এই রোগটি দেখা দেবে। এই রোগটি দেখলে অত ভয় পাওয়ার কিছু নেই। যখন প্রথম অবস্থায় দেখবে দু একটা পাতায় দেখলে পাতাগুলো কিন্তু ছাড়িয়ে দেবেন। আর এখানে একমাত্র এটার রাস্তা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, যদি ব্লাইটক্স আপনারা স্প্রে করতে পারেন পাতায় দেওয়া পরিষ্কার। আর এটা মূলত হয় হচ্ছে অনেক দিন ধরে গাছে স্প্রে না করলে এটা হয়ে যায়। আর যখনই প্রথম অবস্থায় দেখা দেবে তখন অবশ্যই আপনাকে স্প্রে করে এটাকে আটকে দিতে হবে, মানে যে কটা পাতায় হয়েছে সে কটা পাতার মধ্যেই যেন আটকে থাকে। আর যখনই আপনি গাছে আসবেন এই সমস্ত পাতাগুলিকে ছিঁড়ে একটু বাদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন বেশ ভালো থাকবে।
আর চন্দ্রমল্লিকা তেমন কোনো কঠিন কিছু নয়, কিন্তু আপনাদের আগেও বলছে কঠিন কোনো গাছের পরিচর্যা, যে কোনো গাছের পরিচর্যা কঠিন কিছু নয়, গাছের পরিচর্যা খুব সহজই হয়। আর খাবার আমি যা ব্যবহার করি সেটা তো আপনাদের সবসময় বলি, ওই এনপিকে 20-20-20 সেম রেশিও। যখন গাছ একবার রিপোর্ট করি বা কিছু করি তখন একবার 12-61-0 ইউজ করে দিই, এটুকুই। 12-61-0টা তাও ইউজ করি কেমন করে, যেটা আপনার 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিই, গুলে নিয়ে এই সমস্ত গাছগুলিতে স্প্রেও করে দিতে পারেন। আপনি আপনি চাইলে সেটা গাছের গোড়াতেও দিতে পারেন। তো অবশ্যই চেষ্টা করুন লিকুইড সয়েলেবল কেনা, তাহলে কিন্তু স্প্রে করলে কোনো ক্ষতি না। যেটা দানাদার রয়েছে সেটা কিন্তু গাছে স্প্রে না করাই ভালো, সেক্ষেত্রে গাছের পাতা কখনো কখনো ঝলসে যায়, এই ব্যাপারটা থাকে। তো পিঞ্চিং এর বিষয়টা তো আপনারা বুঝতে পারলেন, গাছের ভ্যারাইটি গুলো বুঝতে পারলেন, তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।